আজকের এই ভিডিওটা প্রধানত রাজ্যের উচ্চশিক্ষিত শিক্ষিতা হতাশগ্রস্ত এবং যারা চাকরি পরীক্ষা দিয়েও বঞ্চিত হয়ে আছেন তাদের জন্যে। সমস্ত রাজ্য যেমন চায় সেই রাজ্যের সার্বিক উন্নতি, ঠিক তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাচ্ছেন যে রাজ্যের সার্বিক উন্নতি তিনি করবেন। কিন্তু সার্বিক উন্নতি তখনই সম্ভব যখন রাজ্যের উচ্চশিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়েদের যারা যেন চাকরির ব্যবস্থাটা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে তাদের উচ্চ শিক্ষাটা পরিপূর্ণতা লাভ করবে। এটা খুব স্বাভাবিক। কিন্তু রাজ্যের এই শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েকে বাদ দিয়ে দান ধ্যান ইত্যাদির মধ্যে দিয়ে যদি মনে করেন রাজ্যের সার্বিক উন্নতি করবেন তাহলে সম্ভব নন। আজকের যারা ভিডিও দেখছেন, সাধারণত আমি ডাইরেক্ট এরকমভাবে কম আসি, তাদের উদ্দেশ্যে বলছি যে অনেকের প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে তৃণমূল কংগ্রেসের স্পোক্সপারসন হলাম কেন? হ্যাঁ, তার জন্যে যদি কেহ অনুরোধ করে, যার অনুরোধ ফেলাটা যায় না, এটা আপনারা নিশ্চিত জানেন। এবং আমি জানতাম যে আমি মাদ্রাসা স্কুল সার্ভিসের সব কিছু সমস্যার সমাধান করব, এই আশায় কিন্তু আমি গেছিলাম। আমার অন্য কোনো আশা ছিল না। কারণ মনে রাখবেন, আমি কিন্তু রাজনীতি করে খাই না। স্কুলের শিক্ষক আমি। আমাকে বামফ্রন্ট সরকার সেই স্কুল থেকে টেনে এনেছিলেন, আমার কাজকর্মের জন্য টেনে এনেছিলেন, সে কথা এখনো মনে আছে। এবারে আপনাদের বলছি যে কোনো সময় আমি বিদ্যালয়ে ফিরে যাব, কিন্তু কিছু কি বলবো সরকারি মানুষ তারা ব্যাগড়া দিচ্ছে, সেই জন্যেই আমি কঠোরভাবে তাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি। সুতরাং বিদ্যালয়ে ফিরে যাব নিশ্চিত, কারণ ৩-৪ বছর পরে আমার রিটায়ারমেন্ট, সুতরাং পেনশন তো পেতে হবে। সুতরাং যারা মনে করছেন যে আমি আজকের ছাত্রছাত্রীদের পাশে এতভাবে কেন, আজ থেকে 1990 সালে প্রথম চাকরি পাই, তখন থেকে কিন্তু আমি ডব্লিউবিসি এর ছেলে মেয়েদের ইংরাজি পড়াতাম এবং তাদের পাশে থাকতাম। আস্তে আস্তে স্কুল সার্ভিস কমিশন আসলো, তারপরে তাদের পাশে থাকলাম। যে সুতরাং রাজ্যের যারা ভেঙে পড়েছে সব ছেলে মেয়ে, তাদের সঙ্গে আমি আছি। এই দুটি প্রশ্ন আমার এখানে। এক, মাদ্রাসা সার্ভিস কমিশনের পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষ তো নেই, কোথাও নেই, দুবার ভেরিফিকেশন হচ্ছে। একবার ইন্টারভিউয়ের সময় ভেরিফিকেশন হয়ে গেল, আবার ফের ভেরিফিকেশন। অদ্ভুত ব্যাপার। কিছু ছাত্রছাত্রী তারা এসেছিল আজকের সন্ধ্যার পর, তারা বলেছিল কিরকম ধরনের মানসিকতা সরকারের, কিছু দুর্গন্ধ আছে না সৌগন্ধ আছে? আমি বললাম সবসময় ভালোটাই নেবেন, স্বাভাবিক। কারণ এই সমাজে আপনারা দেখেছেন নিন্দুকদের অভাব নেই আর গীবতকারীদের অভাব নেই। আমি এই সমস্ত নিন্দুক এবং গীবতকারীদের সবসময় চুটকি মেরে উড়িয়ে দিয়ে চলি, কারণ এদের কাজ সারাদিনই কোনো কাজ নেই কোনো মানুষের সমালোচনা করা, যেটা আপনাদের মতো পড়ুয়া যারা করছেন তাদের পিছনে পিন করা। এদের কথা মাথায় রাখবেন না এবং মনে করবেন যে আপনাদের চাকরি পাওয়া একটা অধিকার, নিশ্চিত অধিকার। এবং ওই যেটা বলছিলাম, তারপরে বহুবার বলেছে হ্যাঁ ঠিক আছে চিঠি চাপাটে দিয়েছে, একটা সমস্যার সমাধান করব। কিন্তু যখন আমি বুঝলাম সমস্যার সমাধান নেই, তারপরেই সরে আসলাম। আবার ফের বললো, আবার দুদিনের জন্য থাকলাম, সেই একই জিনিস। কিন্তু আমি বললাম ছাত্রছাত্রীদের পাশে আমি সবসময়ের জন্য আছি। সামান্য একটা স্কুলের শিক্ষক থেকে আমি পরিচিত কামাল হোসেন হতে পেরেছি চাকরির পরীক্ষার্থীদের জন্য। এখনো পর্যন্ত এসএলএসটির ছেলেমেয়েরা আমার কাছে পড়তে আসে, কবে পরীক্ষা ঠিক নেই, কিন্তু তবুও তারা পড়তে আসে, কারণ বিশ্বাস। এবং আপনাদের বলছি, দেখুন মাদ্রাসাতে ওই অবস্থা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, এই আগে এসএলএসটিতে মানে কলকাতা হাইকোর্টের যা বলেছিল তার পাল্টি খেলো সুপ্রিম কোর্টে গিয়ে বলল হুজুর আমরা আলাদা করব। আবার গতকাল প্রাইমারিতে 2022-এর যা কেস, সেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা বললো, আবার সেখানে গিয়ে পাল্টি খেয়ে গেল, হুজুর এটা করব। তখন জিজ্ঞেস করছে প্রধান বিচারপতি যে কেন আপনি আবার এরকম উল্টো বলছেন কেন? তখন বললেন এই প্রশ্নের কোনো উত্তর হয় না। মাননীয় অ্যাডভোকেট বলেছেন প্রাইমারি শিক্ষা পর্ষদের।
সুতরাং আপনাদের এখন সময় আছে। আমি দেখেছি যে বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে গিয়ে আন্দোলন করছেন। কেউ কেউ আমার কাছে আসে, তাদের সব কথা শুনে বলি কজন আছো, বলছে 1000 তিনেক আসবে। আমি তাহলে ওটা 200 জন আসবে। সত্যি তাই, তারা কেউ মার খেলো, কেউ আটক হলো, চলে আসলো, কেউ 3000 4000 নিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, 10 থেকে 15টা 16টা 20টা গ্রুপ আছে আপনাদের। নতুন যারা আছেন আমি গ্রুপ বলছি না, সরকারের বিরুদ্ধে আমি যাচ্ছি না, আপনাদের যোগ্য অধিকার ছিনিয়ে আনার জন্যই আমি বলছি রাজপথ একেবারে স্তব্ধ করে দিতে হবে গণতান্ত্রিক উপায়ে। শিয়ালদা, হাওড়া, ধর্মতলা সর্বত্র হচ্ছে কে থাকবে? চাকরি প্রার্থীদের হাহাকার, চাকরি প্রার্থীদের অন্তরের আর্তনাদ, চাকরি প্রার্থীদের অন্তরের কষ্ট। তবেই শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে তোলপাড় শুরু হয়ে যাবে। চেষ্টা করে দেখি না? তাই আমি ফেসবুক পোস্ট দিয়েছি এবং আপনারা দেখেছেন এই ফেসবুক পোস্ট নিয়ে 4-5টা চ্যানেল ফোন করেছে। আজকের 2টি চ্যানেল এসছে, যেমন বঙ্গ টিভি চ্যানেল সে ভাইরাল করে দিয়েছে। আজ ওই রকম 2টি চ্যানেল এসছে যারা সন্ধ্যাবেলা আসছে ইফতারির পরে, তাদেরকে ইন্টারভিউ দিয়েছে। ঠিক তাদের 8 লাখ থেকে 10 লাখ সাবস্ক্রাইবার, তারা গ্রামে গ্রামে ছেলে মেয়েদের তারা সাবস্ক্রাইবার, তাদের কাছে ও বলেছি কিছুটা। কিন্তু বড় চ্যানেলের অসুবিধা কি বলুন তো, আমার কাছে 20 মিনিট ইন্টারভিউ নেবে, নিয়ে সেটাকে 3 মিনিট অন্য একটা খবরের মধ্যে প্রকাশ করে দিল। আদি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি না। সেই জন্যেই চ্যানেলে গিয়ে ওই যে সময় নষ্ট করাটাই শোভনীয় নয়। সুতরাং আপনাদের বলছি, আপনাদের যে যাই করুক না কেন, যে যাই রাজনীতি করুক না কেন, তাকে কোনোদিনই খারাপ বলবেন না, তাকে কোনোদিনই ভালো বলুন, তাকে খারাপ বলবেন না। আপনারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন, মাস্টারমশাই দিদিমণি হবেন, আপনারা অপরের নামে কুৎসা রটাবেন কেন? তাকে গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু কুৎসা রটানো হচ্ছে কে? আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আরো প্রকাশিত হয়ে যায়, উন্মেচিত হয়ে যায় যে আপনি কোন ফ্যামিলির ছেলে বা কোন ফ্যামিলির সন্তান। দেখেছেন তো, আমি এরকম পোস্ট দেই না যে সবাই এক হন। তাই বললাম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোনো ইগো রাখবেন না, কার সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কি। আমি কামাল হোসেন মাস্টারমশাই কার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কারণ পড়া না পারলে আমি উঠবোস করাই, এটা খুব স্বাভাবিক। এবং এখানে এসে যদি সে পড়া ছাড়া অন্য কিছু করে তখন তাকে বার করে দিই, এটা আমার মাস্টারমশাইরা আমাকে শিখিয়েছেন। কেউ অসন্তুষ্ট হতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা আপনাদের প্রিন্সিপাল নিয়ে চলবেন। দেখেছেন কোনো দিন আমি কি বলেছিলাম? আমার ইউটিউবে আপনারা দেখেছেন যে আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে কি বাটন টিপুন, কোনো দিন বলি না, কারণ আমার এ বিষয়ে কোনো ইন্টারেস্টেড নেই। তবুও অটোমেটিক্যালি 1 লাখের কাছাকাছি চলে গেছে, 94,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যে এসবের দিকে আমি নেই একেবারে। সুতরাং আপনারা নিজেরা নিজের উপরে ভরসা রাখতে হবে। নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিতে হবে যে রাজ্যে এখনো পর্যন্ত শিক্ষিত যুবক যুবতীরা এখনো পর্যন্ত শ্বাস ফেলছে, নিঃশ্বাস ফেলছে। তাদের কাছে আপনাদেরকে পিছু হটতে হবে, আপনাদেরকে জবাব দিয়ে দিতে হবে। কেন স্টে অর্ডার না থাকা সত্ত্বেও নতুন বিজ্ঞপ্তি দিচ্ছেন না? কেন প্রাইমারিটা সমস্যা সমাধান করছেন না? এবং আপনাদের বলছি, অনেকে ভাবছেন আমি NIOS DLED এর সাপোর্ট করি, কেউ ভাবছেন বিএডদের সাপোর্ট করি, কেউ ভাবছেন DLEDদের সাপোর্ট করি, কেউ ভাবছেন যোগ্যদের সাপোর্ট করি, কেউ ভাবছেন অযোগ্যদের সাপোর্ট করি। একেবারেই না, আমার কাছে সবাই সমান, কিন্তু অযোগ্যদের আমি কোনোদিন সাপোর্ট করিনি। সুতরাং আমার কাছে সবাই সমান, আমি সবার হয়ে বলবো, এটা খুব স্বাভাবিক। সব ধরনের ছাত্রছাত্রী আমার কাছে আসে, সুতরাং আমাকে বলতেই হবে। সুতরাং অনেক দিন পরে দেখবেন আমি স্বাভাবিকভাবে এই সরাসরি আসি, তাই আজকেরই আসলাম আপনাদের উদ্দেশ্যে। আপনারা সবাই সজাগ হন, লড়াই আপনাদের শুরু করতে হবে, আপনাদের অধিকার আদায় করে নিতে হবে। অন্যান্য রাজ্য তাই করছে, আপনারা কেন পিছিয়ে থাকবেন? তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যান। কি প্রাইমারি, কি SLST, কি উমুক, আপনাদের সবার লক্ষ্য চাকরি পাওয়া। সুতরাং সেটাতেই আপনাদের বদ্ধপরিকর হতে হবে।
আপনাদের একজোট হতে হবে, এই কথাটা শিক্ষক হিসাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা নিজেরা গ্রুপ করুন, নিজেরা গ্রুপ করুন, যে গ্রুপে কোনো বাজে কথা বলবেন না, কোনো অসাংবিধানিক কথা বলবেন না, কোনো রাষ্ট্রবিরোধী কথা বলবেন না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। সবাই এখন সবার লক্ষ্য চাকরি। আর সেই জন্যই আমি শেষ চেষ্টা করছি আপনাদের, যে যদি কিছু আপনাদের জন্য কিছু করা যায়, এবং বললাম আমি সবার পিছনে থাকবো। আপনারা যারা আছেন তারা সামনে থাকবেন, প্রেস আসলে প্রেসের সামনে আপনারা থাকবেন। আমাকে প্রেসে মুখ দেখাতে ভালো লাগে না। যারা আসে আমার কাছে আসে তাদের সঙ্গে আমি কথা বলি। সুতরাং আপনাদের এইটাই সবার অনুরোধ থাকলো, শিক্ষক হিসাবে আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো। এবং আবার বলছি, আমার কাছে যারা পড়তে আসে বা পড়েছেন তাদের প্রত্যেকের বলে দিয়েছিলাম, আমার কাছে পড়তে আসে মানে কারোর বিরুদ্ধে কোনো নিন্দামন্দ করা যাবে না, কারোর বিরুদ্ধে খারাপ কথা বলা যাবে না, তবে আপনি সত্যি শিক্ষক শিক্ষিকা হবেন। কিন্তু বর্তমান সমাজে দেখেছি অনেক ছাত্রছাত্রী, তাদের মধ্যে নোংরামি ঢুকে গেছে। আপনাদের বলছি না, আপনাদের সম্মান রেখেই বলছি, যে তারা নিজেদের স্বার্থে অপরকে কাটিয়ে দিচ্ছে। আর তার ফলেই এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সরকার চাচ্ছে, এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্যে আপনারা এসে গেছেন, সবাই আলাদাভাবে যাচ্ছেন, পুলিশের তাড়া খাচ্ছেন, কোনো মানুষই আপনাদের সেটাকে সাড়া ফেলছেন না। সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলতে হবে, রাজপথ স্তব্ধ করতে হবে। ভারতবর্ষ থেকে সবাই, সমস্ত রাজ্য, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ জানবে ওবিসি মামলাটা কেন আটকে আছে, সব কিছুই জানবে। তখনই দেখবেন সরকার পিছু হটতে বাধ্য। আপনাদের সবাইকে যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে শেষ করলাম আজকের।